দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণনা এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা, এবং আজ আমাদের আলোচনার বিষয় ওষুধ সেবনে সচেতনতা। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার রিফাত আল ইমন, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, ডিএনসিসি হাসপাতাল মহাখালী। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এই সময়টাতে এসেও ফার্মাসি থেকে যে কোনো ওষুধ খুব সহজভাবে পেয়ে যাই, বিশেষ করে অ্যান্টিবায়োটিক হোক বা পেইন কিলার হোক। এটার জন্য এখন পর্যন্ত প্রেসক্রিপশনের উপর নির্ভর করে কিন্তু আমরা ওষুধ কিনছি না। তবে এতে স্বাস্থ্যের যে কত বড় ক্ষতি হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করবো, এবং আলোচনার জন্য আমাদের অতিথি আছেন, চলে যাচ্ছে ওনার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার রিফাত আল ইমন, ডক্টর অন কলে। আপনাকে স্বাগতম, যমুনার সবাইকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো এবং খুব সময় উপযোগী একটা টপিক। এই বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছি যে ওষুধ সেবনে সচেতনতা। প্রথমত আমরা অনেকে জানি না যে কোন ওষুধ দীর্ঘদিন খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, বা কোন ওষুধ আসলে কতটুকু চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। তো প্রথমে একটু শুরু করতে চাই যে আসলে ওষুধ খাওয়ার আগে কোন কোন বিষয় বিবেচনা করা উচিত। প্রথমত হচ্ছে ওষুধটা একটা নির্দিষ্ট কারণে দেওয়া হয়, একটা রোগের জন্য দেওয়া হয়। তো আসলে সব রোগেরই কিছু বা সব লক্ষণেরই কিন্তু কিছু ন্যাচারাল কিছু রিমেডি আছে, তো যেগুলা করলে কিন্তু দেখা যায় আমাদের রোগের লক্ষণগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য সবসময় যে আমাদের ওষুধের দরকারই হবে এরকম কিন্তু না। তাহলে যদি এরকম কোনো লক্ষণ থাকে বা এরকম কোনো সাধারণ সমস্যা থাকে যে আমার একটু কোষ্ঠকাঠিন্য হয়েছে, আমার কেন একটা ওষুধের জন্য যেতে হবে, একটা সিরাপ খেতে হবে, ট্যাবলেট খেতে হবে? আমি ন্যাচারাল রেমেডিগুলো ফার্স্টে ট্রাই করতে পারি। আমি পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার খেতে পারি, একটু ভুসি খেতে পারি, যে খাবারগুলো খেলে আমার বাথরুমটা একটু নরম হবে, আমরা সেগুলো ইউজ করতে পারি। ঠান্ডার ক্ষেত্রেও কিন্তু তাই, যে আমার একটু খুসখুসে কাশি হয়েছে, আমরা চট করে কেন একটা অ্যান্টিবায়োটিক বা একটা ওষুধের ক্ষেত্রে যাব? এক্ষেত্রে কেন আমরা একটু ন্যাচারাল কিছু রেমেডি আগে ট্রাই করি না? আগে কুসুম কুসুম গরম পানি খাওয়া, তারপরে হচ্ছে একটু আদা জল খাওয়া, তারপরে হচ্ছে একটু রং চা খাওয়া, যেগুলো খেলে আমরা একটু আরাম পাই। তাহলে প্রথম কথা হচ্ছে ওষুধ শুরু করার আগে আমরা আগে ন্যাচারালি কিছু রেমেডি করার চেষ্টা করতে পারি। যদি একেবারেই কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ শুরু করতে পারি। এখন একটা ওষুধ শুরু করার পূর্বে আমরা আসলে কি দেখব? এটা দেখা যাবে যে একটার ডোজটা কত, এটা আমাদের জানতে হবে। কয় বেলা খেতে হবে সেটা জানতে হবে। এটা কি খাবার আগে খাবো না পরে খাবো সেটা জানতে হবে। কোন ওষুধটা খাবার আগে খেতে হয়, কোন ওষুধটা পরে খেতে হয় সেটা জানতে হবে। কতদিন খেতে হবে? আমি যদি ঠিক মতো না খাই বা ফুল কোর্সটা কমপ্লিট না করি তাহলে কি হতে পারে? ওষুধটা কিভাবে সংরক্ষণ করবো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বাসায় ওষুধটা কোথায় রাখবো? এটা কি ফ্রিজে রাখতে হবে, নাকি বাসায় কোনো একটা গরম স্থানে রাখবো, নাকি ঠান্ডা স্থানে রাখবো? এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। আর ওষুধটা খাওয়ার পরে ওষুধের যে পাতাগুলো আছে বা সিরিঞ্জটা আছে, সুইটা আছে, সেটা আমি কিভাবে ডিসপোজ করব, এটাও কিন্তু আসলে আমাদের সবার একটা নলেজ থাকা জরুরি। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বললেন যে আসলে ওষুধ খাওয়ার পর সেটা ডিসপোজ করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে নিশ্চয়ই আমি পরে আলোচনা করব। তবে এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্টিবায়োটিক্স, যেটা এখন আসলে একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। ফার্মেসিতে গেলেই আমি জানি না অন্যান্য দেশে কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক্স মোটেও হচ্ছে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন না। তবে বাংলাদেশে কিন্তু এখনও সরকার নিশ্চয়ই অনেকগুলো পদক্ষেপ নিয়ে চেষ্টা করেছেন, তাও অনেক অসাধু ব্যবসায়ী তারা সেটা আসলে মেনে চলছেন না। খুব সহজে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। তো এই যে অ্যান্টিবায়োটিক নিজের মতো করে একটু জ্বর ঠান্ডা কাশি থামছে না, ফার্মেসি থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম, মুড়ির মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তো এটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত এবং কি কি হুমকি আছে এটার? প্রথমত এটা মোটেও স্বাস্থ্যসম্মত না। এটা তো স্বাস্থ্যের জন্য আসলে চরম ঝুঁকিকর একটা জিনিস, ঝুঁকি। এবং এটার একটা বিষয় হচ্ছে যেটা কিন্তু শুধু আমাদের মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাই কিন্তু নয়, এটা কিন্তু পশু পাখি বা প্রাণীদের স্বাস্থ্যের জন্য হুমকিপূর্ণ, এমনকি আমাদের পরিবেশের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। প্রথমে যেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক একজন ডাক্তার যখন প্রেসক্রাইব করবে তখন আসলে উনি তো লিখে দিচ্ছেন যে কত দিনের জন্য এটা খাবেন, কত সময়ের জন্য খাবেন। তো প্রথম কথা হলো এখানে ডাক্তারের কাউন্সিলিংটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। যে উনি যখন রোগীকে যদি একটু বুঝিয়ে দেন যে আপনি আর এই ওষুধটাকে ধরেন 7 দিনের জন্য খেতে দিয়েছে, যে আপনি এত পাওয়ারের ওষুধ 3 বেলা করে খাবেন, 7 দিন ধরে খাবেন, তাহলে রোগীকে যদি একটু কাউন্সিলিং করে দেয় যে আপনি যদি 7 দিন না খান, এমন হতে পারে আপনার লক্ষণগুলো কিন্তু ভালো হয়ে যেতে পারে। তো অনেকেই যেটা করে লক্ষণ ভালো হয়ে গেলে তো রোগীরা ওষুধ খাওয়াটা বন্ধ করে দেয়। তো এক্ষেত্রে আমাদের ডাক্তারদের তরফ থেকে যেটা কাউন্সিলিং রোগীকে করা হয় যে আপনারা যখন ওষুধটা খাবেন প্রপার মাত্রায় খাবেন, প্রপার ডোজে খাবেন। এমন হতে পারে যে 3-4 দিন পর আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু জীবাণুটাকে পুরোপুরি আপনার শরীর থেকে দূর করার জন্য এবং ভবিষ্যতে জীবাণুটা থেকে ভালো থাকার জন্য আপনাকে এই ফুল কোর্সটা কমপ্লিট করতে হবে। তখন কিন্তু রোগীরাও একটু সচেতন হবে এবং তারা কিন্তু বুঝবে যে আসলে এটার গুরুত্বটা কী। 2 নম্বর হচ্ছে ফার্মেসি থেকে যত অ্যান্টিবায়োটিক
ব্যবহার করে। আসলে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক দেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, একটা নির্দিষ্ট লক্ষণ আছে, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া সেট করা আছে যে এই রোগের জন্য এই লক্ষণগুলো যদি থাকে তখন আমরা তাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করব। তো এখন দেখা যাচ্ছে আমরা খুব তাড়াহুড়ায় থাকি, খুব দ্রুত রোগ থেকে মুক্তি পেতে চাই, লক্ষণ থেকে মুক্তি পেতে চাই। আমাদের রোগীদের মধ্যে একটা তাড়াহুড়া থাকে, আর ফার্মেসির ওরা যেহেতু ওষুধের বিজনেস করছেন তাদেরও একটা ওষুধ বিক্রি করার একটা টেন্ডেন্সি থাকে, ফলে দেখা যায় যে যথাযথ অ্যান্টিবায়োটিকটা বিক্রি হয়ে যায়। যদিও এখন আমাদের সরকার কিন্তু এখন যথেষ্ট চেষ্টা করছে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া বিক্রি না করার সেটা জন্য। মেনে নেওয়াটা কিন্তু আমাদের উপর, আমরা এটা নাগরিক হিসেবে আমাদের যদি না মেনে চলি, সচেতনতা এটা জরুরি বিষয়। সেটা যদি না সম্ভব হয় তাহলে আসলে কখনোই এই যে অ্যান্টিবায়োটিকের যে একটা বড় যথেচ্ছ ব্যবহারটা আসলে বন্ধ কখনোই হবে না। বন্ধ হবে না। আমরা কথা বলছি ওষুধ সেবনের সচেতনতা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য ডাক্তার রিফাত আলিমন আছেন আমাদের সাথে। একটু আগে অ্যান্টিবায়োটিক হচ্ছে এই যে মাঝপথে খেয়ে ছেড়ে দেওয়ার বিষয়টা আপনি কথা বলছিলেন, তো আমরা সেখান থেকে একটু শুরু করছি যে অ্যান্টিবায়োটিক মাঝপথে খেয়ে ছেড়ে দেওয়ার কি কি হচ্ছে বিপরীত দিক আছে, এবং পাশাপাশি আরেকটা কথা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই দুটো বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। আচ্ছা, মাঝপথে ছেড়ে দিলে যেটা হবে, একটা ইনকমপ্লিট ডোজে রোগী ওষুধটা পেল, ফলে তার শরীরে দেখা যাবে জীবাণুর বিরুদ্ধে তো অ্যান্টিবায়োটিকটা দেওয়া হচ্ছে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দেওয়া হচ্ছে। তাহলে ফলে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াটা সাময়িক সময়ের জন্য হয়তো তার বংশবিস্তারটাকে বন্ধ রাখলো আমাদের শরীরের ভিতরে, যে কারণে শরীরের লক্ষণটা হয়তো বা কিছুটা স্থিমিত হলো, কিন্তু ভবিষ্যতে যে কোনো প্রতিকূল পরিবেশে কিন্তু আবার ব্যাকটেরিয়াটা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফলে যে ওষুধটা দিয়ে তাকে এর আগে চিকিৎসা করা হয়েছে, ওর মধ্যে কিন্তু কিছু মিউটেশন হয়, কিছু ওর যে ডিএনএ আরএনএ এগুলোতে কিছু চেঞ্জ আসে, ফলে ও কিন্তু আর আগের অ্যান্টিবায়োটিকটার এগেনস্টে কাজ করবে না। ফলে দেখা গেছে আগে যেই কমন বা পরিচিত অ্যান্টিবায়োটিকটার এগেনস্টে ওই রোগটা হয়তো ভালো হয়ে যেত, এখন কিন্তু আর সেটা হবে না। দেখা যাচ্ছে এর চেয়ে আরো উচ্চ মাত্রার, আরো বেশি দামি, আরো বেশি রেয়ার অ্যান্টিবায়োটিকের হয়তো দরকার হবে। তাহলে এই যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের এগেনস্টে একটা ব্যাকটেরিয়া বা একটা অণুজীবের যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটাকে যে ফাইট করার যে টেন্ডেন্সি, এটা কিন্তু আসলে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার একটু চলে আসতে চাচ্ছি পেইন কিলারের দিকে। আমরা পেইন কিলার হচ্ছে কিন্তু যে কোনো ব্যথার ওষুধ হচ্ছে আমরা খুব দ্রুত খেয়ে ফেলছি, তো পেইন কিলার আসলে দীর্ঘদিন খেলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়টা জানতে চাই। এক্ষেত্রে যে প্রথমত হচ্ছে যে পেইনটা কেন হচ্ছে এইটা আইডেন্টিফাই করা কিন্তু জরুরি বেশি। অনেক সময় দেখা যায় আমরা দীর্ঘ সময় বসে আছি, দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি, বা হয়তো আমার হাতের পজিশন বা পায়ের পজিশনটা একটু কোনো কারণে হয়তো একটু প্রতিকূল অবস্থায় আছে, সেই কারণে কিন্তু আমাদের বিভিন্ন রকম পেইন হতে পারে। তাহলে এটা কিন্তু আমার পজিশনটা ঠিক করে নিলেই, বা আমরা যেটাকে মেকানিক্যাল পেইন বলি আর কি, সেটা কিন্তু জাস্ট এটাকে রিমুভ করে ফেললে কিন্তু তারা কিন্তু আর পেইন কিলার নেওয়ার দরকার পড়ছে না। আর তারপরে যদি চিকিৎসকের পরামর্শে যদি আমার পেইন কিলার খেতেই হয়, তাহলে এটারও কিন্তু একটা ডোজ আছে নির্দিষ্ট, যে কোন সময় খাবো, তারপর হচ্ছে খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো। সাধারণত পেইন কিলারগুলো খাওয়ার পরেই দেওয়া হয়, এবং এটা নির্দিষ্ট সময়ের জন্য খেতে হবে। এবং এক একটা পেইন কিলার কিন্তু খাওয়া মানে হচ্ছে আমি একটা এক্সট্রা ওষুধ যেহেতু শরীরের ভিতর নিচ্ছি, আমার কিডনি, লিভার এগুলোকে কিন্তু আমি একটা ঝুঁকির মধ্যে ফেলছি। তাহলে কখনোই পেইন কিলার যত্রতত্র আসলে খাওয়া উচিত না, এবং এটা নির্দিষ্ট ডোজেই খাওয়া উচিত, এবং এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। আর যে কোনো পেইন কিলার খাওয়ার আগে আমার শরীরে অন্য কোনো রোগ আছে কিনা এটা কিন্তু অবশ্যই কনসিডার করতে হবে। যেমন একজন হার্টের রোগীর জন্য, কিডনি রোগীর জন্য যেই পেইন কিলার আমি প্রেসক্রাইব করব, আবার একজন মানুষ যার অন্য কোনো রোগ নাই তার জন্য কিন্তু আমি সেই পেইন কিলার প্রেসক্রাইব করতে পারবো না। এটা কিন্তু অবশ্যই পার্সন টু পার্সন একটু অবশ্যই ভ্যারি করে। অবশ্য আরেকটা কথা এখানে, যে কিডনি রোগী যারা রয়েছেন তারা হতে পারে যে তিনি জানেন না যে তার কিডনি সমস্যা আছে, এবং অন্য যে কোনো কারণে হচ্ছে পেইন কিলার খাচ্ছেন, তখন আসলে কি ভয়াবহ দিকটা দেখা দিতে পারে? আসলে দুই রকম সমস্যা হতে পারে। একরকম হতে পারে তার হয়তো আগে থেকেই কিডনিটা একটু খারাপ ছিল, সে জানে না, ফলে পেইন কিলার খাওয়ার ফলে তার কিডনিটা হঠাৎ করে খুব অল্প সময়ের মধ্যে ড্যামেজ হয়ে যেতে পারে, যেটাকে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলছি। আর আরেকটা হতে পারে যে একজন দীর্ঘমেয়াদী কিডনি সমস্যায় ভুগছে, সে হয়তো জানে, কিন্তু দেখা গেছে সে তার ব্যথা কমানোর জন্য চট করে একটা কিডনির ওষুধ খেয়ে ফেলছে, তখন তার কিডনির এটা কিন্তু যে আগে থেকে যে খারাপ ছিল সে খারাপের পরিমাণটাকে আরেকটু বাড়িয়ে দিবে। তাহলে কিডনি রোগী যদি পেইন কিলার খায়, দুই রকম সমস্যা কিন্তু আসলে হতে পারে। তবে এসব ক্ষেত্রে এমন সব পেইন কিলার সবার চয়েস করা উচিত যেগুলো আসলে কিডনির ওরকম ক্ষতি করবে না, বা কিডনির ক্ষতি করলেও সেটা খুব সামান্য মাত্রায় করবে বা অল্প মাত্রায় করবে। আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রিস্ক বেনিফিট রেশিওটা হিসাব করে অবশ্যই প্রেসক্রাইব করতে হবে। আপনি যদি আমাদেরকে দুই একটা পেইন কিলারের নাম বলতেন যেটা খেলে আসলে কিডনির কোনো রকমের সমস্যা হবে না অথবা অনেক বেশি ক্ষতি হবে না। আসলে এমন ধরনের পেইন কিলার যেগুলো এনএসাইড না, যেগুলো আমরা বলি সেন্ট্রালি অ্যাক্টিং পেইন কিলারস, হ্যাঁ, যেমন ট্রামাডল জাতীয় ওষুধ,
এগুলা কিন্তু আসলে সরাসরি আমাদের পেরিফেরালি মানে কিডনির উপর কাজ করে না। তো এগুলা হচ্ছে আমরা সাধারণত প্রেসক্রাইব করতে পারি ইসের ক্ষেত্রে। আচ্ছা, আর একটা ওষুধ সেটা হচ্ছে প্যারাসিটামল। যে কোনো রোগের জন্য প্রথম ওষুধই কিন্তু প্যারাসিটামল আমরা চুজ করে থাকি, সেটা মাথা ব্যথা হোক বা যে কোনো সমস্যা হোক, জ্বর ঠান্ডা কাশি, প্যারাসিটামলটা থাকছে। তো এই যে প্যারাসিটামলটা এত দীর্ঘদিন ধরে খাওয়া বা যে কোনো রোগের জন্য ফার্স্ট চয়েস প্যারাসিটামল হয়ে যাওয়া, এতে কি কোনো সমস্যা হতে পারে? আসলে ওষুধটা একটা কেমিক্যালস, তো যে কোনো কেমিক্যালস আমি যদি একটু হাই ডোজে খাই একটু তাহলে কিন্তু এটা অবশ্যই সমস্যা করতে পারে, এটা প্যারাসিটামল হোক বা অন্য যে কোনো ট্যাবলেটই হোক। তো সবগুলো ওষুধের কিন্তু একটা টক্সিক ডোজ বলি আমরা মেডিকেলের ভাষায়, আর একটা বলি লিথাল ডোজ, মানে যে ওষুধে খেলে রোগীর শরীরে খারাপ প্রতিক্রিয়া তৈরি করবে যেই ডোজে খেলে, আর একটা ডোজ আছে যেটা খেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে প্যারাসিটামলও কিন্তু যত্রতত্র এবং যখন মন চাইলো আমি একটু ব্যথা করছে, জ্বর আসছে, জ্বর ভাব আসছে, আমি খেয়ে ফেললাম, এটা কিন্তু করা যাবে না। কারণ প্যারাসিটামল একটু বেশি পরিমাণে খেলে এটা প্রথমেই ক্ষতি করবে হচ্ছে লিভারের, দ্বিতীয়ত হচ্ছে একটু বেশি মাত্রায় খেলে এটা অবশ্যই কিডনিতে এফেক্ট করতে পারে। আর প্যারাসিটামল নিজের জন্য কিন্তু কিছু কমন সাইড এফেক্ট, যেমন হচ্ছে জিআই প্রবলেম, যেমন আমাদের পাকস্থলীর প্রবলেম, তারপরে হচ্ছে এগুলো কিন্তু করতে পারে। তো এই জন্য প্যারাসিটামল অবশ্যই বেশি ডোজে বা ডাক্তারের পরামর্শ ছাড়া ওভাবে খাওয়া উচিত না। আপনি একটু ওভারডোজের কথাও বলছিলেন, তো একটু ওভারডোজ যদি হয়ে যায় কোনো ওষুধ, একটু হচ্ছে পরিমাণের বেশি খেয়ে ফেলেছে, তখন আসলে কি সমস্যা হয়? এখন যেমন ধরেন খুব কমনলি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা হয় যে ইনসুলিন দিতে গিয়ে হয়তো একটা নির্দিষ্ট মাত্রা দেওয়ার কথা ছিল, তার চেয়ে একটু ভুলে বেশি দিয়ে ফেলেছে, এরপর হয়তো সে খাবারটা হয়তো মিস করেছে। তাহলে এরকম দেখা যায় যে ডাক্তার হয়তো লিখে দিয়েছেন একটা করে 2বার খাবেন, উনি এটা প্রেসক্রিপশনটা কোনো কারণে ফলো করেনি, উনি 2টা করে 2বার খেয়ে ফেলেছেন, এরকম কিন্তু অনেক সময় হয়। আসলে এক এক ওষুধের ওভারডোজ কিন্তু এক এক রকম ম্যানিফেস্টেশন করবে। সব ওভারডোজের সাথে সাথে রোগীর জন্য একদম খুব খারাপ করে ফেলবে এরকম না। তবে এসব ক্ষেত্রে অনেকেই যেটা করেন যে ওভারডোজ হলে বা প্রেশারের ওষুধের ক্ষেত্রে খুব কিন্তু এটা কমনলি করে যে একসাথে 2 ওষুধ খেয়ে ফেলেছে, পরে দেখা গেল টানা 3 দিন হয়তো সে ওষুধটা হয়তো মিস করছে। এটা কিন্তু আসলে করা যাবে না। আমার মনে হয় যে যদি এরকম কেউ করেই ফেলে, ওভারডোজ করেই ফেলে, তাহলে হচ্ছে অবশ্যই তার যেই প্রেসক্রাইবিং যে ডক্টর আছে তার কাছ থেকে একটু পরামর্শ নেওয়া, বা এখন তো মানে নেটে বা গুগলে সার্চ করলেও কিছু পরামর্শ পাওয়া যায়, বাট দুটি আর একটু করে দেখতে পারে যে একটু ওভারডোজ হয়ে গেলে আসলে কি করা উচিত। আচ্ছা, সেটা ভয় না পেয়ে আসলে হচ্ছে আসলে চিকিৎসকের কাছে যাওয়া এবং পরামর্শটা নেওয়াই সেখানে বেশি গ্রহণযোগ্য হতে হবে। কথা বলছি ওষুধ সেবনের সচেতনতা নিয়ে, এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন ডাক্তার রিফাত আলিমন। আমরা ইতোমধ্যে অ্যান্টিবায়োটিক নিয়ে, প্যারাসিটামল এবং পেইন কিলার নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করে ফেলেছি। এবার একটু ব্লাড প্রেশারের যে ওষুধ যারা খাচ্ছেন, আমরা কিন্তু এমন অনেক রোগী পেয়ে থাকি যারা আসলে ব্লাড প্রেশারের ওষুধটা শুধুমাত্র প্রেশার বাড়লে খেয়ে থাকছেন, আবার যখন প্রেশারটা কন্ট্রোল হয়ে যায় তখন অফ করে দেন। এটা স্বাস্থ্যের ঝুঁকি কতটুকু বাড়ায়? এটা মারাত্মক ঝুঁকির একটা বিষয়, এবং আমরা কিন্তু এটা অহরহ এরকম পেশেন্ট পাচ্ছি যে প্রেশার নর্মাল হয়ে গেছে, তারপর হচ্ছে সে ওষুধটা বন্ধ করে দিচ্ছে, আবার বাড়লে খাচ্ছে। আসলে একজন মানুষের যখন উচ্চ রক্তচাপ হয়ে যায়, উচ্চ রক্তচাপ হওয়ার সাথে সাথে কিন্তু তার শরীরের গঠনও কিছু পরিবর্তন আসে। তার রক্তনালীগুলো পার্মানেন্টলি দেখা যায় যে কিছু পরিবর্তন হয়, কিডনিতে কিছু পরিবর্তন আসে, হার্টে কিছু পরিবর্তন আসে। তো এই প্রেশার ওষুধগুলো যে শুধু প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য দেওয়া হয় তা কিন্তু না। এই হার্টের শেপটা যেন ঠিক থাকে, হার্টের যেন ফার্দার ড্যামেজ না হয়, কিডনিটা যেন ভালো থাকে এবং রক্তনালীর গঠনটাও যেন ঠিক থাকে, সেই কারণেও কিন্তু দেওয়া হয়। তাহলে প্রেশার কমে যাওয়ার মানে হচ্ছে বা প্রেশার নর্মাল থাকার মানে হচ্ছে ওষুধটা খেয়ে কিন্তু তার প্রেশারটা নর্মাল হয়েছে। এখন আমি যদি এই প্রেশার ওষুধটা বন্ধ করে দিই, তাহলে তো আবার আমার আগের অবস্থায় চলে যাবে আমাদের শরীরের অংশগুলো। তাহলে কখনোই অ্যাব্রাপ্টলি বা হঠাৎ করে হুট করে প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না। হ্যাঁ, যদি কখনো দেখা যায় যে তার প্রেশারটা পারসিস্টেন্টলি কম থাকছে, লো থাকছে, সেক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলে ওষুধের গ্রুপ পরিবর্তন করা যেতে পারে, ডোজ পরিবর্তন করা যেতে পারে, ওষুধের পাওয়ারটা কমানো যেতে পারে, কিন্তু কখনোই অ্যাব্রাপ্টলি বন্ধ করা যাবে না। যদি হচ্ছে এরকম করে থাকেন, তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হয়? 1 নম্বর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে যারা অনিয়মিত ব্লাড প্রেশার ওষুধ খায়, তাদের কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি খুব বেশি। 2 নম্বর হচ্ছে তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে। কিডনির সমস্যা যেটা আগে ছিল না সেটা নতুন করে হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে। তারপরে দেখা যায় যে আমাদের যে হাতে পায়ের যে রক্তনালীগুলো, সেখানকার সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মেজর যে 2টা ইভেন্ট, যেটা হচ্ছে স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই 2টা ইভেন্ট হওয়ার ঝুঁকি কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আচ্ছা, এবার একটু চলে আসতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে গর্ভবতী যে মায়েরা রয়েছেন তাদের কিন্তু ওষুধ বিবেচনার ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করে ওষুধ খেতে হয়। তারা চাইলেই যে কোনো ওষুধ খেয়ে নিতে পারেন না। তো এই যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কোন কোন ওষুধের রেস্ট্রিকশন আছে এবং কোন কোন ওষুধ সেফ ধরা হয় তুলনামূলক, যেটা অনেকে জানেন না? প্রথমত হচ্ছে গর্ভবতী মায়েরা যারা আছেন
তাদেরকে যদি কোনো ওষুধ না দেওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ। যত কম ওষুধ দিয়ে তাকে এই গর্ভাবস্থাটাকে সে পার করতে পারবে, এটা তত তার এবং তার অনাগত সন্তানের জন্য তত ভালো। তারপরেও দেখা যায় যে কিছু কিছু মেডিকেল কন্ডিশন থাকে, তখন ওষুধ দিতেই হয়। যেমন ইদানিং খুব কমন গর্ভবতী মায়েদের থাইরয়েডের সমস্যা থাকে, তখন তাকে থাইরয়েডের ওষুধ দিতে হবে, এবং এটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ দিতে হবে। 2 নম্বর হচ্ছে ইদানিং খুব বেশি ধরা পড়ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস বা গর্ভাবস্থার ডায়াবেটিস। তখন কিন্তু সে আমাদের প্রচলিত যেই ডায়াবেটিসের যে ওষুধগুলো আছে সেগুলো খেলে কিন্তু হবে না, দেখা যায় ইনসুলিনটাকে প্রাধান্য দিয়ে রোগীর চিকিৎসা করতে হবে। তারপরে কিছু ব্লাড প্রেশারের সমস্যা অনেক সময় বেড়ে যায় অনেকের, সব ধরনের ব্লাড প্রেশারের ওষুধ কিন্তু গর্ভবতী মা নিতে পারবেন না। তারপর অ্যান্টিবায়োটিকের বিষয় আসে, বেশিরভাগ অ্যান্টিবায়োটিক কিন্তু বাচ্চার ক্ষতি করতে পারে। এক্ষেত্রে ফিক্সড কিছু ওষুধ আছে, যেমন সেফালোস্পোরিন গ্রুপের ওষুধ বা হচ্ছে পেনিসিলিন জাতীয় ওষুধ, এগুলো কিন্তু গর্ভবতী মায়েদের জন্য সেফ। তারপর পেইন কিলারের বিষয় আছে, সব ধরনের পেইন কিলারও কিন্তু গর্ভবতী মায়েরা ব্যবহার করতে পারবেন না। তাহলে প্রথমত চেষ্টা করতে হবে যত মিনিমাম ওষুধ ইউজ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ওষুধ ইউজ করতেই হয় তবে এটা যেন অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ হয়। আচ্ছা, এবার আরেকটা ওষুধ, সেটা হচ্ছে মন্টেলুকাস্ট। এটাও কিন্তু আমরা পেইন কিলার এবং অ্যান্টিবায়োটিকের মতো হচ্ছে যত্রতত্র খেয়ে থাকি, বিশেষ করে ঠান্ডা কাশি যখনই হয় তখনই কিন্তু আমরা মন্টেলুকাস্টটা খাই। তবে এই যে মন্টেলুকাস্ট কতদিন খেতে হবে বা হচ্ছে কোন অবস্থায় মন্টেলুকাস্ট খাওয়া যাবে সেটাও কিন্তু আমরা জানি না। তো একটু জানতে চাচ্ছি মন্টেলুকাস্টটা হচ্ছে এইভাবে খাওয়াটা কতটুকু সঠিক? আচ্ছা, মূলত হচ্ছে মন্টেলিকস্ট কী করে? মন্টেলিকস্ট হচ্ছে একটা আমাদের ফুসফুসের যে অ্যালার্জি আছে, ভিতরের অ্যালার্জি, সেই অ্যালার্জির পরিমাণটাকে একটু কমায়। তো এটা কিন্তু একদম ফিক্সড করে দেওয়া আছে যে একমাত্র 2টা কন্ডিশনেই মন্টেলিকস্টটা দিতে হয়। একটা হচ্ছে যাদের স্ট্যাবলিশড অ্যাজমা আছে বা হাঁপানি রোগ আছে, 2 নম্বর হচ্ছে যাদের নাক দিয়ে অনবরত পানি ঝরে বা হাঁচি আসে বারবার, বা আমরা যেটাকে অ্যালার্জিক রাইনাইটিস রোগে ভুগে, এই 2টা রোগের জন্য কিন্তু ফিক্সড করে দেওয়া আছে যে এই 2টা রোগের জন্যই মন্টেলিকস্ট খাবে। মন্টেলিকস্ট কিন্তু আমাদের কোনো ঠান্ডার ওষুধ না, কোনো কাশির ওষুধ না, কোনো শ্বাসকষ্টের ওষুধ না। তাহলে যাদের একমাত্র এই 2টা রোগ আছে শুধুমাত্র তারাই কিন্তু মন্টেলিকস্ট ব্যবহার করবেন, আর বাকিদের কিন্তু মন্টেলিকস্ট ব্যবহার করার কোনো ইন্ডিকেশন নাই বা প্রয়োজন নাই। তাই আমরা এই বিষয়ে কিন্তু অবশ্যই নিরুৎসাহিত করব। অ্যাকচুয়ালি আজকের এই বিষয়ে আলোচনা করার কারণটাই হচ্ছে যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা স্বাস্থ্যের জন্য আসলে হুমকি। সর্বশেষ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি ওষুধ সেবনের সচেতনতা এই বিষয় নিয়ে আসলে কি বলবেন? প্রথমত হচ্ছে ওষুধ সেবনের আগে ওষুধটা সম্পর্কে জেনে নেওয়া উচিত। এটা আপনি আপনার চিকিৎসকের কাছ থেকেও জেনে নিতে পারেন, বা প্রত্যেকটা ওষুধের সাথে কিছু লিটারেচার দেওয়া থাকে, সেটা পড়লে আপনি কিছুটা জানতে পারেন। তাহলে কোনো একটা ওষুধ সেবনের আগে আমাকে আগে জেনে নিতে হবে আমি এটা কেন খাচ্ছি, এটা আমি কতদিন খাবো, এটা আমি কি ডোজে খাবো এবং কখন আমি ওষুধটা বন্ধ করব, বা এই ওষুধের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটাও আমাকে জানতে হবে। এটা জেনে তারপর ওষুধটা সেবন করাই সবার জন্য হচ্ছে ভালো। আর যদি কখনো কোনো ওষুধের ওভারডোজ হয়ে যায় বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যায়, তাহলে নিজে নিজে ওটার সমাধান করার চেষ্টা না করে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ সবাইকে নিতে হবে। আর অবশ্যই প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ব্যথার ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ, প্রেশার ওষুধ এগুলো খাওয়া উচিত না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার রিফাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।